আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শোনা যাচ্ছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমাদের ক্লাস আর কত সময় চলবে? স্যার আপনি বলেন। রেকর্ড করা শুরু হয়ে গেছে, কিন্তু প্রিন্সিপাল স্যার শুনবে। হ্যাঁ, ক্লাস কত সময় চলবে ইনফ্যাক্ট আমিও জানি না। জাকির স্যার যদি কোনো তথ্য দিতে পারে, কারণ কলেজের সাথে আমার যোগাযোগ নাই, বাসায় বসে ক্লাস নেই। তোমাদের কি ক্লাস টিচার স্যার, গাইড টিচার স্যার কোনো কিছু বলে নাই? শুনতেছেন? গাইড টিচার স্যার কিছু বলছে? ক্লাস কবে শেষ হবে বা কি আসে বিষয়? না স্যার কিছু। আর নাসরিন বন্ধ হয়ে যায় কেন? নাসরিনের কথা বন্ধ হয়ে যায়। নাসরিন কি বলতেছিলেন? কাউন্সিলর কোনোভাবেই আমাদের সাথে আর যুক্ত হচ্ছে না। ছেলেদের মধ্যে একজন ঢুকলেন, যে কি যেন নাম, খেয়ালও করতে। বলছিলাম যে স্যার কিছু বলে না। আচ্ছা আচ্ছা, আমি জাস্ট বাই দা বাই শুনছি যে মাস্টার্সের ক্লাস মনে হয় সহসাই শেষ করে দিবে। তো আমাদের তো সিলেবাস শেষ, আমার কোর্স নিয়ে আমি চিন্তিত না। বাকি আপনাদের যেটা গুরুত্বপূর্ণ যে কোর্স অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং, ওটার কি অবস্থা? সোহানা, ওটা কি শেষ হয়ে গেছে? রোহেল 46, রোহেল শোনা যায় না? আমি মিউট হয়ে আছি না? আমারটা তো ঠিক আছে। কেউ কি শুনতেছেন? জি স্যার শোনা যায়। জি স্যার শুনতেছি। কস্ট অ্যাকাউন্টিং, অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং এর কি অবস্থা? শেষ? কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং শেষ নাকি? রোহেল কোনো কথা বলে না, ছেলেটা যুক্ত হয়ে ভাগছে। আর ছেলেটা কই? গত ক্লাসে আমরা কি আলোচনা করছিলাম, কার মনে আছে? কোন চ্যাপ্টার আলোচনা করছিলাম? চ্যাপ্টার 1। আজকে আমরা জি, কথা স্যার। বলবো চ্যাপ্টার 2 নিয়ে, ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ। লাবিবা শুনতেছেন? জি স্যার। বলেন তো, এজেন্সি প্রবলেম কয় প্রকার? 3 প্রকার। স্যার, শেয়ার হোল্ডার বনাম পাওনাদার, একটু এর উপর এক লাইন বা 2 লাইন বলেন। অন্যরা যুক্ত হোক, মাত্র 23 জন আসছে, 65-70 জন আসবে। চেষ্টা করেন। শেয়ার হোল্ডার বনাম পাওনাদার কিভাবে সমস্যা হয়? পাওনাদারের সাথে শেয়ার হোল্ডারের কি দ্বন্দ্ব হয়? স্বার্থের দ্বন্দ্বটা কি হয়? কেউ কি স্যার বলতে পারে? পাওনাদার। বলেন 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 বলেন, চেষ্টা করেন। জি স্যার, পাওনাদার যখন ঋণ দেয় তখন তারা প্রতিষ্ঠানের তদারক করতে চায়, ইয়েস। প্রতিষ্ঠানের সম্পর্কে জানতে চায়, হুম বা নিয়ন্ত্রণের একটু চেষ্টা করে। হুম সেই হুম। থেকে সমস্যাটা শুরু হয়। আচ্ছা, ঠিক আছে, আপনার ধারণা ঠিক আছে। এজেন্সি তত্ত্বের 2টা সমালোচনা আছে। এই সমালোচনা 2টা যার জানা আছে সে রেসপন্স করেন। এজেন্সি তত্ত্বের 2টা সমালোচনা আছে। পল হিলি নামে এক ভদ্রলোক, দ্য এফেক্ট অফ বোনাস স্কিম অন অ্যাকাউন্টিং ডিসিশন, দ্য এফেক্ট অফ বোনাস স্কিম অন অ্যাকাউন্টিং ডিসিশন, এই বইটাতে উনি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিসের আলোচনা করতে করতে গিয়ে এজেন্সি থিওরির কিছু সমালোচনা করছে। এই সমালোচনার 2টা বিষয় কি কারো জানা আছে?
পরীক্ষা কিন্তু আপনাদের, পরীক্ষা আমার না, মাইন্ড ইট কেয়ারফুলি। পরীক্ষা আমার না। স্যার নৈতিক বিশৃঙ্খলা, হ্যাঁ, আর আরেকটা সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় না দেয়া। অর্থাৎ বৈরী নিয়োগ। মালিক যখন ব্যবস্থাপনাকে নিয়োগ দিচ্ছে, মালিকও ভালোভাবে জানে না ব্যবস্থাপক তার জন্য কি করবে, আবার কতটুকু ক্ষমতা সম্পন্ন, কতটুকু করতে তার মানে দক্ষতা কেমন। কিছু ইন্টারভিউ নেয়, কখনো কখনো রিটেনও নেয়, তারপরেও একটা মানুষকে পূর্ণাঙ্গ মূল্যায়ন করা সম্ভব হয়ে ওঠে না। আবার যিনি অ্যাডমিনিস্ট্রেশনে নিয়োগ পাইলে উনি কিছু কর্মচারী নিয়োগ দেয়, উনিও জানে না যে এই কর্মচারী কতটুকু মালিকের স্বার্থ রক্ষা করবে। দয়া করে মিউট করে দিয়েন। হ্যাঁ, তো এই যে মালিক ব্যবস্থাপনাকে নিয়োগ দিল, ব্যবস্থাপনা কর্মচারীদের নিয়োগ দিল, আর এদের প্রত্যেকেরই কিছু অজানা বিষয় থেকে গেল, এটাই হলো বৈরী নিয়োগ। দেখেন বোঝা গেছে কিনা। আর নৈতিক বিশৃঙ্খলা কি? হ্যাঁ, কখনো কখনো ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্তগুলো শেয়ার হোল্ডারদের ফেভারে যায়। খেয়াল করেন, শেয়ার হোল্ডার আর বন্ড হোল্ডার কি এক জিনিস? আপনারা বন্ডের অঙ্ক কোথায় করছেন? বন্ডের অঙ্ক কোন কোর্সে করে আসছেন একটু বলেন না প্লিজ। ও রায়হান তালুকদার, রায়হান তালুকদার শুনতেছো আমাকে? শুনলেও বলবে না। ছেলেদের মধ্যে একটা ছেলের ডাকলাম, সেও রেসপন্স করলো না। আরিফুল ইসলাম শোনা যাচ্ছে? আরিফুল ইসলাম মাইক্রোফোন অফ করে রাখছেন। আরিফুল ইসলাম কথা বলেন। আচ্ছা, আরিফুল ইসলাম বলেন তো, শেয়ার ইস্যুর অঙ্ক আপনারা থার্ড ইয়ারে করছেন না ফোর্থ ইয়ারে করছেন? অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 এ করছেন না 2 তে করছেন? বলতে পারেন? শেয়ার ইস্যু করে আসছো না রে বাবা? প্রোরাটা শেয়ার ইস্যু করো নাই? আরিফুল ইসলাম কোন কলেজ থেকে আসছেন? সিটি কলেজে। এই উত্তরও যদি না দাও তোমরা ক্লাস নিবে মানে। আরিফুল ইসলাম শুনতেছে কিন্তু এটুকু বলে না। কি আরিফুল ইসলাম নেটে প্রবলেম করে? তো নৈতিক বিশৃঙ্খলা হলো ব্যবস্থাপকরা কখনো কখনো কোনো বিষয়ে সিদ্ধান্ত মূলত ব্যবস্থাপকরাই নেয়, পরে বোর্ড অফ ডিরেক্টরস এটা পাস করে দেয়। বোর্ড অফ ডিরেক্টরস এ যারা থাকে সবাই তো শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডার না হলে তো আর বোর্ড অফ ডিরেক্টরস এর মেম্বার হওয়া যায় না। তো ম্যানেজমেন্টের এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলো কখনো শেয়ার হোল্ডারের অনুকূলে যায়। কোম্পানির আরেকটা বড় অংশ হলো বন্ড হোল্ডার, যারা সরাসরি মালিক না, ইন্টারেস্টের বিনিময়ে কোম্পানিকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়, যারা লোন দেয়, বন্ড হোল্ডার। আপনারা পড়ছেন ডিভেঞ্চার, 10% ডিভেঞ্চার, লং টার্ম লোন, এই সমস্ত কথাগুলো পড়ে আসছেন অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এই সম্ভবত, থার্ড ইয়ারে। তো এই যে সিদ্ধান্ত শেয়ার হোল্ডারের জন্য নিল, বোর্ড অফ ডিরেক্টরস নিল বা ম্যানেজমেন্ট নিল, এটা শেয়ার হোল্ডারের অনুকূলে গেলেও অনেক সময় এই বন্ডের মালিকদের প্রতিকূলে যায়, বিপরীতে যায়। তাহলে শেয়ার হোল্ডার আর বন্ড হোল্ডার দুইজনেই, একজনের প্রত্যক্ষভাবে মালিক, আরেকজন পরোক্ষভাবে মালিক না। বন্ডের মালিকরা ইনফ্যাক্ট আসলে মালিক না, ওরা হলো কোম্পানির লাইফ ব্লাড সাপ্লাই দেয়। তো এই বন্ড হোল্ডারদের সাথে শেয়ার হোল্ডারদের কিছু দ্বন্দ্ব দেখা দেয় এই সিদ্ধান্তের কারণে। আর এইটা কি বলা হয়? নৈতিক বিশৃঙ্খলা। এক পক্ষের উপকার হয়েছে, আরেক পক্ষের ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, এটাই। তো আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার নিয়ে একটু কথা বলবো, যেহেতু আমাদের হাতে সময় খুব বেশি না। আমরা সেকেন্ড চ্যাপ্টার নিয়ে রিভিশনে যেহেতু আছি, সেকেন্ড চ্যাপ্টারের নামই হলো ম্যানেজমেন্ট কন্ট্রোল, ব্যবস্থাপকীয় নিয়ন্ত্রণ। এখন সর্বপ্রথম তো জানা দরকার হোয়াট ইজ কন্ট্রোল, নিয়ন্ত্রণ কি। কারো কাছে যদি নিয়ন্ত্রণ সম্পর্কে কোনো তথ্য ভালো জানা থাকে বলতে পারেন, বলে অভ্যাস করেন। সিনথিয়া যুক্ত হয়েছে দেখা যায়, দেশি সিনথিয়া তো।
চাঁদপুর না কুমিল্লার সিনথিয়া, শুনতেছেন? স্যার আসসালামু আলাইকুম। না স্যার ওয়ালাইকুম বিক্রমপুরের। বিক্রমপুর, আচ্ছা আচ্ছা। না আরেকটা দেশি বলতাম যে ওর নাম কি ছিল? লাবণ্য কি আপনাদের মাস্টার্স এর না থার্ড ইয়ারের? লাবণ্য থার্ড ইয়ারের মনে হয়। হ্যাঁ, সিনথিয়া বলেন তো নিয়ন্ত্রণ কাকে বলে? স্যার নিয়ন্ত্রণ হলো আদর্শ মানের সাথে প্রকৃত ফলাফল তুলনামূলক বিচ্যুতি নির্ণয় ও বিচ্যুতির কারণ ম্যানেজমেন্ট চিহ্নিত অ্যাকাউন্টিং এ, করণ। হ্যাঁ থ্যাংক ইউ। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ কোন চ্যাপ্টারে পড়ছেন ভেরিয়েন্স অ্যানালাইসিস? স্যার ভুলে গেছি তো। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কয়টা কোর্স করছেন আপনারা? একটা না দুইটা? স্যার একটা। একটা। মাস্টার্সে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কোনো কোর্স নাই? সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, মানে সিলেবাসটাকে ভেঙে দুইবারে শেখানো দরকার। এনিওয়ে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ আপনারা ভেরিয়েন্স অ্যানালাইসিস পড়ছেন একটা চ্যাপ্টার। হ্যাঁ, ভেরিয়েন্সের ক্লাসিফিকেশনও পড়ছেন। ওইখানে দুইটা কমন শব্দ শুনছেন, ফেভারেবল ভেরিয়েন্স, আনফেভারেবল ভেরিয়েন্স। মনে করে দেখেন শুনছেন কিনা এই কথাগুলো? প্রাইস ভেরিয়েন্স, কোয়ান্টিটি ভেরিয়েন্স, হ্যাঁ এগুলো পড়ছেন। এটা আমরা কিভাবে কর্পোরেট গভর্নেন্সে যুক্ত করতেছি খেয়াল করেন। যে আপনি যে স্ট্যান্ডার্ড ফিক্স আপ করে দিচ্ছেন, আপনি শেয়ার হোল্ডার, কোম্পানির মালিক, যাদের বাবা বড় ভাই বিভিন্ন প্রাইভেট ব্যাংকে চাকরি করে তাদেরকে জিজ্ঞেস করে জানবেন বছরের শুরুর দিকেই হেড অফিস থেকে ব্রাঞ্চ অফিস গুলাতে প্রফিটের টার্গেট দিয়ে দেয় যে এই ব্রাঞ্চ থেকে এই বছর এত কোটি টাকা প্রফিট আর্ন করতে হবে। এটা সাধারণত আমি যতটুকু জানি, ব্যাংকে আমারও চাকরি হয়েছিল, আমি করিনি, ব্রাঞ্চের ম্যানেজারদের একটা মিটিং হয় হেড অফিসে, ব্রাঞ্চ ম্যানেজারদের। ওই মিটিং গুলোতে টার্গেট দিয়ে দেয়। আপনারা আপনাদের সাথে কেউ যদি অলরেডি ব্যাংকে জয়েন করে থাকে ওদেরকে জিজ্ঞেস করলেও কিছু তথ্য এরকম পাবেন। যারা কার্ড ডিভিশনে চাকরি নাই, বিশেষ করে আপনাদের মতো ইয়াং স্মার্ট গাইজদের চাকরি ব্যাংকে হইলে ওদেরকে প্রথমে কার্ড ডিভিশনে পাঠায়। এটা হলো চাকরি থেকে বিদায় করার সবচেয়ে সহজ পদ্ধতি। ওইখানে আপনাকে কত কার্ড সেল করতে হবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, একটা টার্গেট দিয়ে দেয়, তুমি এতগুলো কার্ড সেল করবা। এট দ্য সেম টাইম আপনাকে কিছু ডিপোজিট টার্গেটও দেয়, তুমি এত কোটি টাকা, এত লক্ষ টাকা ডিপোজিট নিয়ে আসবা ব্যাংকের জন্য। তো এই যে টার্গেট আপনাকে দিল, এটা হলো স্ট্যান্ডার্ড, ব্যাংকের তরফ থেকে স্ট্যান্ডার্ড। এবার আপনি কাজ শুরু করলেন, 3 মাস পর, 6 মাস পর, 9 মাস পর, 12 মাস পর, কোয়ার্টারলি হইতে পারে বা 6 মাস পর পর হইতে পারে, ম্যানেজমেন্ট আপনাকে ডেকে জিজ্ঞেস করবে আপনি কয়টা কার্ড সেল করছেন, কত লক্ষ টাকা ডিপোজিট নিয়ে আসছেন। এটা হলো বাস্তব। একটা হলো তোমাকে টার্গেট দিছে, আর এটা হলো বাস্তব। এই যে বাস্তবের সাথে স্ট্যান্ডার্ডের তুলনা করলে যদি ফেভারেবল হয় তাহলে তো ভালো, আর ফেভারেবল না হইলে it is mandatory, it is very much urgent, it is necessary to take some measure to control the deviation. আশা করি ইংরেজিটা বুঝছেন। খুব দরকার হয়ে পড়ে, গুরুত্বপূর্ণ হয়ে পড়ে যে এই যে আপনি আনফেভারেবল কন্ডিশনে আছেন, আপনাকে হয়তো সারা বছরে যে কার্ড সেল করতে দিছে, প্রথম 3 মাস চলে গেছে, তার 25% কার্ড সেল করার কথা, যে ডিপোজিট টার্গেট দিছে তার 25% ডিপোজিট আনার কথা, কিন্তু দেখা গেল সরি আপনি কার্ড সেল করছেন 20%, 25% এর জায়গায় 10% ডিপোজিট টার্গেট আনতেই পারেন নাই। তাহলে বাকি যে পিরিয়ডটুকু আছে এই পিরিয়ডে পুরো টার্গেট অর্জন করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। তখন ম্যানেজমেন্ট কিছু পদক্ষেপ নেয়, যার ফোন বাজেটে অফ করে দেন। এই পদক্ষেপগুলাকেই নিয়ন্ত্রণ বলে। হায়রে অবস্থা। তাহলে নিয়ন্ত্রণ কি বোঝা গেল? এই যে যেটা সিনথিয়া বলতেছিল, হ্যাঁ, আদর্শের সাথে প্রকৃত ফলাফলের তুলনা করা, আর আল্লাহ তো কি দাঁড়াইলো?
যে বাস্তবের সাথে আদর্শ মানের তুলনা করলে যেটা বের হয়ে আসে সেটাকে বিচ্যুতি বা ডেভিয়েশন বা ভেরিয়েন্স বলে। ভেরিয়েন্সটা যদি ফেভারেবল হয় তাহলে তো কন্ট্রোলের দরকারই নাই। ভেরিয়েন্সটা যদি আনফেভারেবল হয় তাহলে কি করতে হবে আপনাকে? এবার কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এই যে এই যে সংশোধনমূলক ব্যবস্থাগুলো গ্রহণ করা হলো সেগুলাকেই বলা হয় কন্ট্রোল বা নিয়ন্ত্রণ। এবার আসেন, কোথায় নিয়ন্ত্রণ করবেন? অবশ্যই সংগঠনের মধ্যে নিয়ন্ত্রণ করবেন। তাহলে সংগঠনের সাথে নিয়ন্ত্রণের সম্পর্কটা কি জানা দরকার। সংগঠনের সম্পদ ব্যবহার করেই সংগঠন তার লক্ষ্যে পৌঁছে, টার্গেটে পৌঁছে প্রফিট আর্ন করে। তাহলে এই প্রফিট আর্ন করতে সংগঠন যে সম্পদ ব্যবহার করতেছে, তাহলে টার্গেটে পৌঁছতে হইলে যদি টার্গেটে পৌঁছার পথে কোনো বাধা আসে সেটাই তো নিয়ন্ত্রণের দরকার। এই কারণে সংগঠনের সাথে নিয়ন্ত্রণ বিষয়টা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবার আসেন নিয়ন্ত্রণের কৌশলগুলো কি কি। হ্যাঁ, একটা হলো অভ্যন্তরীণ কৌশল আর একটা হলো বাহ্যিক কৌশল। নিয়ন্ত্রণের কৌশল, অভ্যন্তরীণ কৌশল, বাহ্যিক কৌশল। আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা পরীক্ষায় আসে, ব্যবস্থাপকীয় নিয়ন্ত্রণের অনিশ্চয়তার তত্ত্ব কি? ব্যবস্থাপকীয় নিয়ন্ত্রণের অনিশ্চয়তার তত্ত্ব কি? খেয়াল করে দেখেন আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে ঘটনাগুলো এরকম হয় যে দুইজন ভাই বোন একটা ফ্যামিলিতে, তো একজনকে কোনো কিছু করতে বললে সে বিনা বাক্য ব্যয়ে করে নেয়, আর আরেকজনকে কিছু করতে বললে সে করতেই চায় না, ঘাটতারামি করে, এদিক ওইদিক চিন্তা করে, না করে কিভাবে বাঁচা যায় সেই চিন্তাগুলো করে। এই যে সে বিভিন্ন চিন্তা করলো, তাহলে তার জন্য যে কন্ট্রোল মেকানিজম হবে আর যে বিনা বাক্য ব্যয়ে কাজটা করে ফেললো তার জন্য কন্ট্রোল মেকানিজম এক হবে কি বলেন? হবে কি? আরিফুল না স্যার। ইসলাম হবে না। আবার যদি অন্য উদাহরণ দেই, যে সিটি কলেজে একটা ইংরেজি শিক্ষার প্রতিষ্ঠান, ইংরেজি মানে লাইনের পড়াশোনা হয়, এইখানে আপনাকে যেভাবে কন্ট্রোল করা হবে একটা মাদ্রাসার ছাত্রকে ওইভাবে কন্ট্রোল করা সম্ভব না, বিকজ ওইখানকার এনভায়রনমেন্টটা ভিন্ন। ওইখানে মাদ্রাসার ছাত্রদেরকে শয়তান খুব বেশি প্রভোগ করে, হ্যাঁ, খুব বেশি মানে ধোঁকা দেয়। আর ইংরেজি শিক্ষায় আমরা যে পদ্ধতিতে শিখতেছি, ইংরেজি শিক্ষায় কোনো সমস্যা নাই, এই বিকম এমকম পড়া কোনো সমস্যা নাই, শরীয়তে বাধাও নাই। যদি বাধা থাকতো তাহলে তো আমিও শিক্ষক হইতে পারতাম না, আপনাদের মতো এত ভালো স্টুডেন্টদের সামনে 2-4 মিনিট কথা বলার সুযোগ আমার আসতো না। তো শরীয়তে কোনো বাধা নাই, কিন্তু মাধ্যমটার বাধা থাকতে পারে। যেমন আপনাদের ক্লাসগুলো ধর্মীয় দৃষ্টিতে যেহেতু মেয়েরা আছেন, ম্যাডামরা নিলেই সুন্দর হইতো, এখন আমারও নিতে হয়। আবার ছেলেদেরকেও আপনাদের ক্লাসে আমরা বসায় দিচ্ছি, ছেলেদেরকে আলাদা করলে আর একটু ভালো হইতো। এনিওয়ে দেখেন, এগুলাকে আবার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই ক্লাসে ফ্যাসফুস লাগায় মানে জঙ্গি টঙ্গি বানায়েন না, যদিও কথাটা সত্য। এনিওয়ে, তো যেটা বলতেছিলাম যে এই অনার্স মাস্টার্স এর স্টুডেন্টকে যেভাবে আমরা কন্ট্রোল করব, নিশ্চয়ই ক্লাস 1, 2, 3 স্টুডেন্টকে আমরা ওই মেকানিজমে কন্ট্রোল করব না। তো এই যে কন্ট্রোল মেকানিজম, এটা এক এক প্রতিষ্ঠানে এক এক ব্যক্তির জন্য এক এক রকম হয়ে থাকে। একটা মাস্টার্সের স্টুডেন্টকে তো বকা দিতেও আসলে বিবেকে লাগবে যে এত সিনিয়র স্টুডেন্ট, সিনিয়র মোস্ট স্টুডেন্ট, একদম সুপারলেটিভ ডিগ্রি, কিছুদিন পর জবে যাবেন, এদেরকে তো বকাবাধ্য করাটাও বেমানান, যদিও আমি রিয়াজ স্যার করে ফেলি, ওয়ালিউল্লাহ স্যার করে কিনা জানি না। তাহলে পরে এই আপনাদের জন্য যে কন্ট্রোল মেকানিজম, একটা ইন্টারের ছাত্রকে যদি আপনাদের মতো ডিল করি, ওই বেটা আমার মাথার উপর বসা নারিকেল ভাঙবে। হ্যাঁ, এই যে দুর্গাপূজা গেছে, এরা নারিকেলের দাম বাড়ায় ফেলছিল, নারিকেল দরকার হয়েছে পূজার জন্য। তো ইন্টারের ছাত্রদেরকে আপনাদের মতো এরকম আপনি আপনি করে কথা বললে, এমন তেলাইয়া কথা বললে, ওই বেটা আমার মাথায় নারিকেল ভাঙবে, ওরে বকার উপরে রাখতে হয়। This is the uncertainty. This is the contingency theory of management control.
যে কন্ট্রোলের এমন কোনো নিপাতনে সিদ্ধ সূত্র নাই যেটা সব প্রতিষ্ঠানে একভাবে কাজ করে। কন্ট্রোলের সূত্রগুলো প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান ভেরি করে, পার্থক্য হয়। এটা কি ব্যবস্থাপকীয় নিয়ন্ত্রণের অনিশ্চয়তার তত্ত্ব বলে। এবার আসেন, ওই যে বলছিলাম অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ আর বাহ্যিক নিয়ন্ত্রণ। বাহ্যিক নিয়ন্ত্রণের কৌশলগুলো কি কি, কিভাবে প্রয়োগ করা হবে, একটু ধারণা নেওয়ার চেষ্টা করি আমরা। যদি কারো জানা থাকে বাহ্যিক নিয়ন্ত্রণের কৌশল কি কি, বললে খুশি হবো। যে হ্যাঁ, আপনারা যেহেতু বলে দিয়েছিলাম যে আমরা সেকেন্ড চ্যাপ্টার নিয়ে কথা বলবো, আপনারা প্রস্তুতি নিয়ে আসছেন, তাহলে বুঝতাম আর কি। যার যেটা জানা আছে বলেন। ব্যবস্থাপকীয় নিয়ন্ত্রণের বাহ্যিক কৌশলগুলো কি কি? স্যার বাজার প্রতিযোগিতা, জিনিসটা বলেন, takeover, এটা বুঝাই দেন। বাজার প্রতিযোগিতা, ইওর আনসার ইজ 100% কারেক্ট। এই বাজার কম্পিটিশনটা কি, কিভাবে এটা নিয়ন্ত্রণের কৌশল হিসেবে কাজ করে, ওইটাও তো জানা লাগবে, তাই না? এবং ওইটা জানাটাই বেশি জরুরি। যেমন টেক ওভার একটা কৌশল, টেক ওভারটা কি, ঠিক বাজার, হ্যাঁ, নিয়ন্ত্রণ, তারপরে প্রশাসক নিয়োগ, হ্যাঁ, স্বাধীন নিরীক্ষক নিয়োগ, এগুলো কতগুলো কৌশল। এই কৌশলগুলা কিভাবে কাজ করে সেগুলা জানতে হবে। স্যার যে বাজার প্রতিযোগিতা বাহ্যিক নিয়ন্ত্রণ কৌশলগুলো সাহায্য করে, তারপরে গবেষণা ব্যবস্থাপকীয় ধারণাগুলো কমাতে সাহায্য করে। প্রতিষ্ঠান আসলে চালায় কে, মালিক না? আমরা যৌথমূলধনী কোম্পানি নিয়ে কথা বলতেছি। প্রতিষ্ঠান প্রকৃতপক্ষে চালায় কি শেয়ার হোল্ডার না ম্যানেজমেন্ট? উত্তর বলেন। স্যার ম্যানেজমেন্ট। আচ্ছা, এমডির কি শেয়ার হোল্ডার হইতে হয়? মাইন্ড ইট, ইউ আর ফ্রম মাস্টার্স ডিগ্রি। এমডি কে কি শেয়ার হোল্ডার হইতে হয়? আচ্ছা, সৈয়দুর রশিদ, what is your idea, what is your opinion? বলেন রশিদ সাহেব। ও রশিদ সাহেব, এমডি কে শেয়ার হোল্ডার হইতে হয় কিনা? মেয়েদের থেকে সম্ভবত লাবিবা বলছে হ্যাঁ, শেয়ার হোল্ডার হইতে হয়। জি স্যার, যৌথ মূলধনী প্রতিষ্ঠানে এমডি হতে হলে স্যার শেয়ার হোল্ডার অবশ্যই হতে হবে। এমডি মানে সার্টেন পরিমাণ শেয়ার রিকোয়ার করে। এমডি মানে কি জানো? ম্যানেজিং ডাইরেক্টর। আচ্ছা, ম্যানেজিং ডাইরেক্টরের বাংলা হলো ব্যবস্থাপকীয় পরিচালক, নাকি ব্যবস্থাপনা পরিচালক। একটা প্রতিষ্ঠানের চাকরি যেগুলো, সেগুলোর সর্বোচ্চ পোস্ট। বোর্ড অফ ডিরেক্টরস কি বেতন পায় না অনারিয়াম পায়? অনারিয়াম পায়। আর এমডি কি পায়, বেতন পায় না অনারিয়াম পায়? স্যার বেতন পায়। এইবার চিন্তা করে বলো তো তোমাদের উত্তরটা সঠিক না ভুল? স্যার ভুল হয়েছে। বুঝে আসছে, বুঝে আইসে গেছে তো? এমডি, এক প্রতিষ্ঠানের এমডি চাইলে তারে যখন তার পরিচালনায় যদি প্রতিষ্ঠান মুনাফা অর্জন করতে না পারে, তারে স্যাক করলে, আপনারা পাপন সাহেবের নাম জানেন? পাপন, জি স্যার, সাবেক প্রেসিডেন্টের ছেলে। হ্যাঁ, নাজমুল হুদা পাপন না ওনার নাম? নাজমুল হোসেন পাপন। নাজমুল হোসেন পাপন, উনি বর্তমানে স্কয়ারের এমডি। এই কালকেই আমি এটা জানছি টিভিতে, ওই কালকে না পরশু। ওই যে স্কয়ার কি করতেছে, ভ্যাকসিনকো কি করতেছে, ইয়ার থেকে ভারতের সিরাম কোম্পানির থেকে 3 কোটি ডোজ কিনতেছে না, ঔষধ কিনতেছে না। ওই অনুষ্ঠানে নাজমুল হোসেন পাপন সাহেব ছিল, স্কয়ারের উনি এমডি। ওইখানে নাম উঠছে যে নাজমুল হোসেন পাপন ব্যবস্থাপনা পরিচালক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, না সরি ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস, ভ্যাকসিনকো। তাহলে উনি তো ছিল হলো বিসিবির পরিচালক, তাই না? জি স্যার, এমনিতে এমপি এখনো আছে। নাজমুল হোসেন এমপি, বিসিবির প্রধান, বিসিবি প্রধান নির্বাহী বোধহয় এই টাইটেল ওনার। হ্যাঁ, চিফ প্রেসিডেন্ট।
আবার উনি বেক্সিমকোর এমডি, এমডি বেতন পায়। এক একটা প্রাইভেট ব্যাংকের এমডি 7 লাখ, 8 লাখ, 10 লাখ, 15 লাখ টাকা পর্যন্ত বেতন পায়। শেয়ার হোল্ডাররা কখনো বেতন পায় না। শেয়ার হোল্ডাররা কি পায় বলেন, উত্তর দেন। শেয়ার হোল্ডাররা প্রতিষ্ঠান থেকে কি পায়? অনারি পাই, ডিভিডেন্ড। ডিভিডেন্ড পাই স্যার। পরিচালকরা শেয়ার হোল্ডার, কিন্তু তারা যে কারবার পরিচালনায় তাদের মতামত দেয়, গুরুত্বপূর্ণ মতামত দেয়, এই কারণে তাদেরকে অতিরিক্ত অনারিয়াম, সম্মানী ভাতা দেওয়া হয়। আপনাদের একটা জাবেদা জানা থাকা দরকার, সম্ভবত জানেন না। এই ধারণা করাটা অন্যায়, আমার স্টুডেন্টদের প্রতি অন্যায়। তারপরেও জিজ্ঞেস করলে সময় নষ্ট হবে। পরিচালকদেরকে বিনামূল্যে শেয়ার বিতরণ, জাবেদা যদি কেউ পারেন, কলেজ বন্ধের পরে খুললে 100টা টাকা লটারির গিফট হিসেবে দিব। পরিচালকদের মধ্যে বিনামূল্যে শেয়ার ইস্যু করা হলো, এটা কি লেনদেন কিনা? আরে ভুল তো হইতেই পারে, বলো না। স্যার লেনদেন তো, কারণ শেয়ারটা লেনদেন। সিনথিয়ার উত্তর 3 ভাগের 1 ভাগ হইছে। আচ্ছা, এবার আসেন, জাবেদাটা কি হবে? ছেলেদের মধ্যে একটা হিন্দু ছেলে ছিলেন, কি যেন আদিত্য নাকি কি নাম? প্রবৃত্ত স্যার, হ্যাঁ হ্যাঁ, প্রবৃত্ত কুমার। পবিত্র। ও আদিত্য হলো ইন্টারে। পবিত্র কুমার আজকে কি আমাদের সাথে যুক্ত হয়েছে? টোটাল স্টুডেন্ট যুক্ত হয়েছে 60-এর মতো। পবিত্র কি যুক্ত হয়েছে কিনা? পবিত্র, তুমি না থাকলে ক্লাস নাই তো স্যার। আজকে নাই। আচ্ছা, না স্যার। তো জাবেদা কি হবে? স্যার একটা কোশ্চেন ছিল। জি জি বলেন, বলো কোশ্চেন বলো। স্যার অনেক সময় বোর্ড অফ ডাইরেক্টরস থেকে যখন এমডি সিলেক্ট করা হয়, তখন কি স্যার ওই বোর্ড অফ ডাইরেক্টরদের তো শেয়ার থাকা লাগে স্যার, সেক্ষেত্রে বোর্ড অফ এমডিরও কি শেয়ার ডিরেক্টরস, থাকা লাগে? না, বোর্ড অফ ডিরেক্টরস থেকে কেউ এমডি হয় না। আবার বোর্ড অফ ডিরেক্টরসে কিন্তু অনেক ধরনের ডিরেক্টর আছে। সরকারের প্রতিনিধিও থাকে, সরকারের প্রতিনিধি থাকে, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি থাকে, এরাও এমডি হওয়ার অধিকার রাখে না। এমডি ওপেন নিয়োগ দিতে হয়, ওপেন। দেখো বিভিন্ন প্রাইভেট ব্যাংকগুলার এমডি এক ব্যাংক ছেড়ে অন্য ব্যাংকে যায়, অন্য ব্যাংক ছেড়ে অন্য ব্যাংকে যায়, খেয়াল করে দেখো। এখন বড় হয়েছে না, ম্যাচিউরড হয়েছে, এগুলো ঘাটাঘাটি করবা। হ্যাঁ, ওই প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে সর্বাধিক স্যালারি যারা পায় তাদের হিস্ট্রি পড়ো, উৎসাহ তো লাগবে, আনন্দ তো লাগবে। আমি তো বুঝে হয়ে গেছি বেটা, আমি এতে ফুইরে কি করবো? আমি সিটি কলেজের মাস্টার, কয় টাকা বেতন পাই, আমি ওটি ফুইরে কি করবো? তোমাদের সামনে তো ইউ হ্যাভ দ্য চান্স, তোমার সুযোগ আছে। আমি আর এই বয়সে কি ওই ইয়ের ডিগ্রি, বাইরের ডিগ্রি আইনা এই ব্যাংকে ঢুকমু কবে, আর ও বড় পোস্টে যাব কবে? আপনাদের তো সুযোগ আছে, এই মাস্টার্স কমপ্লিট করবেন, করে ইউএসএ বা কানাডায় বা ইংল্যান্ডে, ইউরোপের যে কোনো দেশে যায় বড় ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রি নিয়ে আসবেন, নিয়ে এসে ব্যাংকিং সেক্টরে ঢুকলে টাপাটাপ আস্তে আস্তে যাইতে শেষ বয়সে যায় এমডি হয়ে যাবেন। হ্যাঁ, বাড়ি গাড়ি ফ্রি, বাংলো ফ্রি, বিদেশে যাতায়াতের ব্যবস্থা, মানে সে এক তেলেসমাতি অবস্থা আর কি। কত লুক্রেটিভ স্যালারি, ইউ ক্যান্ট বিলিভ। হ্যাঁ, 12 লাখ 13 লাখ টাকা পর্যন্ত বেতন আছে বাংলাদেশি প্রাইভেট ব্যাংকগুলোতে। তো যেটা বলতেছিলাম, এরা কি পায়? এরা পায় হলো যারা এমপ্লয়ি তারা পায় বেতন, যারা এমপ্লয়ি না তারা যদি প্রতিষ্ঠান থেকে কিছু পায় সেটা অনারিয়াম, আর শেয়ার হোল্ডাররা পায় ডিভিডেন্ড। হ্যাঁ, বেতন মাসে মাসে দিতে হয়। আর বোর্ড মিটিং হইলে এরা অনারিয়াম পায়, বোর্ড অফ ডিরেক্টরসরা অনারিয়াম পায়। বোর্ড মিটিং না হলে মাসে মাসে পাবে না, কারণ এটা তো মাস ভিত্তিক না, মিটিং ভিত্তিক। একটা মিটিং এ নির্ধারণ করা আছে একজন ডিরেক্টর 50,000 করে টাকা পাবে। তো মাসে একটা মিটিং হয়েছে, একবার পাইছে, কোনো মাসে হয় নাই, পাই নাই, কোনো মাসে 2 বার দরকার হয়েছে, 2 বার আসছে, 2 বারই পাইছে, এরকম। তো যে কথা থেকে আমরা এখানে আসছিলাম, বাজার প্রতিযোগিতা কিভাবে একটা নিয়ন্ত্রণের কৌশল হইতে পারে। হ্যাঁ, যদি এমন হয় যে কোনো প্রতিযোগিতাই নাই, আমরা কোনো এক চ্যাপ্টারে মনোপলি পড়ে আসছি, মনোপলিস্টিক, মনোপসিস, এগুলো পড়ে আসছি। বাজারে প্রতিযোগিতা যদি না থাকে, তাহলে কর্মচারীদের মধ্যে লেথারিজম একটা ইংরেজি শব্দ আছে, অর্থ হয়তো আপনারা জানেন,
এটা আলস্য ভাব, গা ছাড়া ভাব চলে আসবে। আর যদি বাজারে কম্পিটিশন থাকে, আপনি জানেন যে আমাদের কোম্পানি টিকে যদি লস করতে 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 তলানিতে চলে যায়, কোম্পানি বন্ধ হয়ে যাবে, আই শ্যাল লুজ দ্য জব, আমার চাকরিটা চলে যাবে। এমডি হিসাবে যে একেবারে হেরিয়ার গাড়ি দিয়ে চলতাম, প্রাডো দিয়ে চলতাম, পাজেরো দিয়ে চলতাম, সেগুলো আমার সব চলে যাবে। আপনি কি করবেন? কোম্পানির লক্ষ্য অর্জনের জন্য মরিয়া হইয়া লাগবেন কিনা। আর যদি কম্পিটিশনটাই না থাকে, তখন ব্যবস্থাপনা ধীর গতিতে চলবে, ধীর গতিতে চলবে। এজন্য এই ব্যবস্থাপকদেরকে কাজে মনোযোগী করার জন্য, কর্মচারীদেরকে প্রতিযোগিতামূলক মনোভাব আনার জন্য এই বাজার প্রতিযোগিতা একটা নিয়ন্ত্রণের কৌশল। 2 নাম্বারটা ছিল সরকারি আইন কানুন। শিল্প আইন আপনারা পড়ছেন, কোম্পানি আইন, শিল্প আইন। এই আইনগুলো কেন করা হয়েছে? যাতে নিয়ন্ত্রণ করা যায়, নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। যেমন যে কেউ চাইলেই কি অস্ত্রের একটা কোম্পানি দিতে পারবে বাংলাদেশে? কি বলেন, বাংলাদেশে কি প্রাইভেট সেক্টরে আর্মস প্রোডাকশনের পারমিশন আছে? না ওয়াইনের স্যার, লাইসেন্স দিয়ে তারপর না না, ব্যবসা করতে আপনি হবে। আর্মস কিনতে পারবেন, কিন্তু আর্মসের ফ্যাক্টরি দিতে পারবেন? বাংলাদেশের সরকারের না, একটাই আর্মসের ফ্যাক্টরি, আর্মস মেশিন টুলস ফ্যাক্টরি বাংলাদেশ, এটা সরকারি মালিকানায়, গাজীপুরে। জি স্যার, সেনাবাহিনী তত্ত্বাবধানে। তত্ত্বাবধানে মেশিন টুলস ফ্যাক্টরি নাম এটা। হ্যাঁ, তো এই যে চাইলেই আপনি করতে পারবেন না, তাহলে সরকারি কিছু আইন আছে। আচ্ছা, কেউ যদি মনে করে যে আমার প্রচুর টাকা আছে, নর্থ বেঙ্গলের সুগার মিলের সুগারের ডাস্ট থেকে, চিনির যে ডাস্ট থাকে সেগুলোর থেকে ওয়াইন তৈরি করা যায়, আর সে যদি মনে করে যে আমি ওয়াইন করব, এটা ধর্মীয় সেন্টিমেন্টে লাগবে, সরকার কখনো দিবে না। তাহলে এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কিছু সরকারি আইনও আছে। টেক ওভার, টেক ওভার হলো তোমরা মার্জার পড়ছো, অ্যামালগামেশন পড়ছো, অ্যাবজর্পশন পড়ছো, আমি তোমাদেরকে ধারণা দিছি, হ্যাঁ, লাস্টের দিকে চ্যাপ্টারে 8 বা 9 নম্বর চ্যাপ্টারে। যদি কোনো ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানতে পারে যে আমাদের মালিক আমাদের প্রতিষ্ঠান বিক্রি করে দিচ্ছে অন্য প্রতিষ্ঠানের কাছে, কেন? যে আর আমরা ভালো মালিকরে মুনাফা বেশি দিতে পারতেছি না অর্জন করে, মালিক এই জন্য বিরক্ত হয়ে, হ্যাঁ, অন্য প্রতিষ্ঠানের কাছে আমাদের প্রতিষ্ঠানটা বিক্রি করে দিচ্ছে, বা বড় একটা প্রতিষ্ঠানের সাথে আমাদের প্রতিষ্ঠানটা মিলে যাচ্ছে। তাইলে যখন দুইটা প্রতিষ্ঠান মার্জ করবে, একত্র হবে, অ্যাডমিনিস্ট্রেশন দুইটা থাকবে না একটা থাকবে? কয়টা থাকবে? একটা থাকবে একটা থাকবে। তাহলে দুই প্রতিষ্ঠানে 2 জন এমডি ছিল, 5 জন 5 জন 10 জন ম্যানেজার ছিল। এখন তো 2 জনের জায়গায় 1 জন হবে, 10 জন ম্যানেজারের জায়গায় 5 জন ম্যানেজার হবে। হ্যাঁ, মুনাফা বৃদ্ধির উপায় কয়টা সিনথিয়া? অন্য জায়গায় চলে গেলাম, আবার কস্ট অ্যাকাউন্টিং এ চলে গেলাম। মুনাফা বৃদ্ধির কৌশল কয়টা? এগুলাই শেখার জিনিস। যার জানা আছে বলেন। লাবিবা জানেন মুনাফা বৃদ্ধির কৌশল? স্যার সেলস ইজ ইকুয়াল টু কি? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ ব্রেক ইভেন পয়েন্টের চ্যাপ্টার পড়ছেন। সেলস ইজ ইকুয়াল টু কি? ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট প্লাস প্রফিট, তাই না? ও সৈয়দুর রশিদ, শুনছো রে বাবা? জি স্যার। তাহলে সেলস এর একটা অংশ প্রফিট, উৎপাদন তাহলে সেলস যত বাড়বে প্রফিট কি হবে? তত বাড়বে, ঠিক কি না? সেলস এর একটা অংশ প্রফিট, তাহলে সেলস বাড়লে প্রফিট বাড়বে না কমবে? ও বাড়বে। বাড়বে। এখন সেলস বাড়তে বাড়তে একটা কমবে স্যার, লস দিয়ে বিক্রি করলে তো কমবে। গাদা, আমি তো বলছি সেলস ইজ ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট প্লাস প্রফিট। এখন আপনি লসে বিক্রি করবেন, আমরা তো এটা নিয়ে আলাপই করি নাই। আমি বলছি প্রফিট হলো সেলস এর একটা অংশ, ঠিক কি না? তাহলে সেলস বাড়লে প্রফিট বাড়বে। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে অন্য ক্ষেত্রে, এই ক্ষেত্রে না। আমার প্রশ্নটা ছিল প্রফিট বৃদ্ধির উপায় কয়টা? আমি উত্তর বলে দিছি দুইটা। দুইটা কি কি এটা বুঝাইতে যেয়ে বলতেছিলাম, যেহেতু প্রফিট সেলসেরই একটা অংশ, যেহেতু সেলস ইজ ইকুয়াল টু তিনটা জিনিস, তাহলে প্রফিট ইজ ইকুয়াল টু সেলস মাইনাস টোটাল কস্ট। হ্যাঁ, কস্ট শিটে পড়ে আসছেন আপনারা, কস্ট শিটে পড়ছেন। তাহলে কি দাঁড়াচ্ছে? সেলস বাড়লে প্রফিট বাড়বে। মার্কেটিং এ প্রিন্সিপালস অফ মার্কেটিং এ প্রোডাক্ট লাইফ সাইকেল পড়ছেন আপনারা। একটা পর্যায়ে যায় তারপরে আবার ডিক্লাইনিং ট্রেন্ডে আসে কিনা? রোহেল ও তানিয়া, কেবল লাবিবা কথা বলে আর সব রাগ করছে।
ডিক্লাইনিং ট্রেন্ডে চলে আসে না, সেলস কমে যায় না? তাহলে তুমি যদি জি স্যার। ওই সময় যদি প্রফিটটা যা ছিল আগের মতো ধরে রাখতে চাও, এদিকে সেলস কমে যাচ্ছে, তাহলে তোমাকে ভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। সেই কৌশলটা কি? সেলস আর বাড়ানো যাচ্ছে না, অপটিমাম লেভেলে চলে গেছে, ম্যাক্সিমাম লেভেলে চলে গেছে, আর সেলস বাড়বে না। কিন্তু হেড অফিস থেকে হ্যাঁ এজিএম এ সিদ্ধান্ত হয়েছে এবার প্রফিট 10% বাড়াবো। তখন কস্ট কন্ট্রোলের ব্যাপার আসে। কে যেন একটু আগে ছোট করে বলে ফেলছিলেন, কস্ট কন্ট্রোল। তাহলে প্রফিট বৃদ্ধির দুইটা উপায়, একটা হলো সেলস বৃদ্ধি করা, যখন সেলস আর বৃদ্ধি করা সম্ভব না তখন কি কস্ট কন্ট্রোল। নাভাদায় ইলেকটোরাল বোর্ড 6টা, তো 6টাই জো বাইডেন জিতছে। এখন ট্রাম্প কি করতে পারবে যে না এখানে একটা ইলেকটোরাল বোর্ড বাড়ায় দেয় না, আছেই 6টা, আর বাড়াইতে পারবে? বাড়াইতে পারবে না। ঠিক তেমনি ভাবে কখনো কখনো সেলস আর বাড়ানো সম্ভব হয় না, তখন প্রফিট বাড়াইতে হলে কি করতে হবে? কস্ট কন্ট্রোল করতে হবে। তাহলে টেক ওভার একটা কৌশল। এই যে মার্জ হয়ে যাচ্ছে, এটা ঠেকাইতে হলে কি করতে হবে? প্রফিট বাড়ায়া মালিককে সন্তুষ্ট করে দিতে হবে। আর প্রফিট বাড়াইতে হলে ম্যানেজমেন্ট কি হবে? আরো অ্যাক্টিভ হয়ে যাবে। আরেকটা কৌশল হলো স্বাধীন নিরীক্ষক নিয়োগ। ইন্টারনাল অডিটর আছে, সে দোষ ধামাচাপা দিয়া রাখে। এক্সটার্নাল অডিটর আছে, সে ধামাচাপা দিবে না, সে আসেই কি করতে? ভুল ত্রুটি জুয়াচুরি উদ্ঘাটন করতে। তাহলে স্বাধীন নিরীক্ষক হইলে প্রশাসন কি হবে? নড়ে চড়ে বসবে, কাজ করবে, মুনাফা বাড়বে। এটা কন্ট্রোলের একটা হাতিয়ার। আর আরেকটা হলো হ্যাঁ মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানিগুলো এই কাজগুলা করে, ওরা ভাড়ায় ম্যানেজমেন্টের দায়িত্বে আসে। আমি উদাহরণ বলতেছি, বাংলাদেশে বাস্তব ঘটনা। বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে ইংল্যান্ডের থেকে একজন এমডি হায়ার করে আনা হয়েছিল। ভদ্রলোক টিকতে না পাইরা চলে গেছে। 3 বছরের জন্য আনছে, 1 বছরের মাথায় চলে গেছে। এই যে কেন আনছে? সে এক্সপার্ট, যে সে এই লাইনে এক্সপার্ট। এখনো বাংলাদেশে ব্র্যাক ইউনিভার্সিটির ভিসি বাংলাদেশি, যদি কারো জানা থাকে তাড়াতাড়ি বলেন, আমরা সময় শেষ। ব্র্যাক ইউনিভার্সিটির ভিসি কি বাংলাদেশি? খোঁজ নিয়ে জানেন, বাংলাদেশি না, একজন চাইনিজ। কেন আনছে? সে বিদেশে খুব দক্ষতার সাথে ইউনিভার্সিটি পরিচালনা করছে। এরকম স্বাধীন বিশেষজ্ঞ নিয়ে আসা মতামত দেওয়ার জন্য।